নিলয় সান্দাকাপু থেকে একাই নেমে আসার সিদ্ধান্ত নিল। ওর সঙ্গে ট্রেকিং করতে গিয়েছিল আরও 5 জন। ওরা সবাই রয়্যাল ট্রেকার্স ক্লাবের সদস্য, আবার পরস্পরের বন্ধুও। নিলয়রা কাল দুপুর 11টা নাগাদ সান্দাকাপু এসে পৌঁছেছিল। ঠিক ছিল এখানে 2 দিন থাকবে, কিন্তু এসে থেকেই নিলয়ের মারাত্মক ব্রিদিং প্রবলেম শুরু হলো। আগে কোনো দিন এমন হয়নি। পাহাড়ে ওর প্রথম নয়, এর আগে অনেক কঠিন কঠিন ট্রেকিং করেছে। পঞ্চকেদার গেছে, মিলাম, গোচালা গেছে। ওসবের তুলনায় সান্দাকাপু অনেক বাচ্চা। অথচ সেই সান্দাকাপুতে এসেই ওর প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হলো। প্রথম দিকে ব্যাপারটা ও নিজে নিজেই সামলে নেওয়ার চেষ্টা করেছিল, পারল না। ভয়ঙ্করভাবে মাথার যন্ত্রণা শুরু হয়েছে, গা গোলাচ্ছে, বমি বমি ভাব। টিমে যথেষ্ট ওষুধ থাকে, মাথার যন্ত্রণার ওষুধ খেলো, বমিরও ওষুধ খেলো। বমি ভাবটা একটু কমলো, কিন্তু তীব্র মাথার যন্ত্রণা আর শ্বাসকষ্ট ওকে ছাড়ল না। যারা পাহাড়ে চড়ে তারা জানে এই অবস্থায় পাহাড় থেকে নেমে যাওয়া শ্রেয়। পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার থাকলেও ব্যাপারটা এখনই সামলে নেওয়া যেত, কিন্তু ওদের কাছে পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার নেই। আসলে শ্বাসকষ্টের এমন সমস্যায় ওরা কেউ কোনোদিন ভোগেনি। ওর শ্বাসকষ্টের টিমে সকল বেশ ঘাবড়ে গেল। অবশ্য নিলয় স্বয়ং সবাইকে সাহস দিল, একটু ওয়েট কর, ঠিক হয়ে যাবে। গরম জল খেলো, রসুন চিবোলো, বদ্ধ ঘর ছেড়ে প্রচণ্ড ঠান্ডা আর হাওয়ার মধ্যে বাইরে এসে বসলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। তখন ঘরে ঢুকে ঘুমানোর চেষ্টা করলো, ঘুমের ওষুধও খেলো, হালকা ফিকে একটু ঘুম এলো। ঘোরের মধ্যে পড়ে থাকলো কিছুটা সময়। দুপুর হয়ে গেছে, এখন আর সান্দাকাপু থেকে কাছাকাছি কোথাও নেমে যাওয়া যাবে না। অগত্যা নিলয় দাঁত কামড়ে ঠোঁট টিপে রাত কাবাব করে দিতে থাকলো। একসময় ঘড়ি দেখতে নেই, ঘড়ি দেখলে এ সময় আরো দীর্ঘ বলে মনে হয়। একসময় রাত কেটে ভোর হলো। নিলয়ের সারা রাত্রি ঘুমের অবস্থায় কেটেছে। ভোর হলে এসে সবাইকে বলল, আমি পাহাড়ের রীতি অনুযায়ী নিচে নেমে যাচ্ছি। ওর 4 বন্ধু বলল, তোর সঙ্গে আমরাও নেমে যাব। ওদের কথায় নিলয় আপত্তি করলো, বলল, তা হয় না, তোরা ফালুট যা, শিডিউল অনুযায়ী কাল তোরা নামবি। আমি বরং সান্দাকাপু থেকে নেমে গুরুধুমে অপেক্ষা করব, কাল তোরা আসবি। ঠিক আছে, পরশু শিকোলা হয়ে রিম্বিক, সেখান থেকে জিপ নিয়ে দার্জিলিং, দার্জিলিংয়ে একদিন থেকে শিলিগুড়ি। তারপর কাঞ্চনজঙ্ঘা থেকে কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে নিলয় নামতে শুরু করলো। ওরা ফালুট যাবে। নিলয় ব্রেকফাস্ট করে বেরিয়েছিল। গুরুদুমে এসে যখন পৌঁছলো তখন দুপুর। গুরুদুমে এসে দেখলো একটি থাকার জায়গা, কিন্তু আপাতত সেখানে মেরামতির কাজ চলছে, থাকা যাবে না। একজন ঘোড়া সওয়ারের সঙ্গে দেখা হলো। সে বলল শ্রীখোলা নেমে যেতে, ওখানে ঘর মিলবে। শ্রীখোলা দারুণ জায়গা। নিলয় শ্রীখোলার দিকে হাঁটা শুরু করলো। এতক্ষণে ওর শ্বাসকষ্ট আর নেই, মাথার যন্ত্রণাও কমেছে, কিন্তু শারীরিক কষ্টে ওর শরীর ভেঙে আসছে। সেই মানেভঞ্জন থেকে শুরু, পরপর 4 দিন ও হাঁটছে, তার উপর কাল সারা রাত ঘুম নেই, ওর চোখ মুখ অন্ধকার হয়ে আসছে। শ্রীখোলা যখন পৌঁছলো তখন বিকেল। হু হু করে পাহাড়ি নদী বইছে, প্রচণ্ড জলের শব্দ। দেখলো নদীর ধারে ছোট মতো একটা কাঠের বাড়ি। বাড়িটিতে পরপর খান 3 ঘর, লম্বা টানা বারান্দা। পাহাড়ি হোটেল বা থাকার ব্যবস্থা যেমন হয়, এটাও তেমন একটা বাড়ি। নিলয় বাড়িটার বারান্দায় রুকসাপ ফেলে শুয়ে পড়ল। বাড়ির ভেতর থেকে একজন মাঝবয়সী লোক দৌড়ে এলো এবং সে নিলয়কে জল দিল। নিলয় জল খেয়ে একটু ধাতস্থ হতে চা আর বিস্কুট এনে দিল। নিলয় বলল, একটা ঘর খুলে দাও, আমি থাকবো। আপনি চা খেয়ে একটু এগিয়ে যান, 8 কিলোমিটার গেলে আচ্ছা হোটেল মিলবে। নিলয় বারান্দার উপর পরপর ঘরগুলোর দিকে তাকালো, বলল, এটা তো হোটেল। লোকটা বিব্রত মুখে ঘাড় নাড়ল। নিলয় বলল, আমি এখানেই থাকবো। লোকটা ইতস্তত করলো, বলল, ইধার হবে না, আপনি আগে যান, আচ্ছা হোটেল মিলে যাবে। নিলয় বলল, আমি আর 1 পাও চলতে পারবো না। লোকটা জানালো সে রাতে এখানে থাকবে না, চলে যাবে, তার গ্রামে কাজ আছে। সে চলে গেলে নিলয়কে দেখাশোনা করবে কে? তাই সে নিলয়কে চা খেয়ে এগিয়ে যাওয়ার কথা বলছে। ওখানে ভালো থাকার জায়গা আছে, ভালো খাওয়া মিলবে। লোকটা খুব বিব্রত মুখে দাঁড়িয়ে বলতে লাগলো সে নিলয়ের স্যাক বহন করে দেবে। নিলয় বলল, আমার এখানে কোনো কষ্ট নেই, আমি আর উঠছি না, সকালে
একেবারে উঠব। ততক্ষণে নিলয় গা ঝাড়া দিয়ে উঠে সামনের একটা দরজা খুলে ফেলেছে। সুন্দর ঘর, পরিপাটি করা বিছানা, রুকস্যাক টেনে টেনে ঘরের ভেতরে ঢুকিয়ে কোনো ক্রমে জুতো মোজা খুলে বিছানায় কম্বল টেনে শুয়ে পড়েছে। লোকটা বলল, ইধার খানা মিলবে না, কোনো রেশনও নেই। স্যাকে বিস্কুট, কেক, নুডলস আছে, তুমি পারলে আমাকে এক প্যাকেট নুডলস করে দাও, নইলে কেক বিস্কিটই যথেষ্ট। লোকটা বেজার মুখে স্যাক খুলে নুডলস বের করে রান্না করে ঘরের দিকে বিড়বিড় করতে লাগলো। ঘরের পাশ দিয়ে নদীর স্রোত নামছে, জলের আওয়াজ কানে ফেটে যাচ্ছে। হয়তো উঠে গিয়ে পিছন দিকে জানালা খুললে জলের ফেনা উড়ে উড়ে ঘরে ঢুকবে। নীলয় চুপ করে শুয়ে অবিরাম জলের ধ্বনিতে ভেসে যাচ্ছে। এবার খিদে পাচ্ছে, কিছু পেটে দিয়ে চোখ বন্ধ করে দেবে, তারপর কাল সকাল। বাইরে হালকা হাওয়া হয়ে আঁধার নামছে। লোকটা এসে সাদা কলাই করা একটা পাত্র রাখলো, 2 বোতল জলও রাখলো পাশে। ওর দিকে জিওলিনের শিশিটা এগিয়ে দিয়ে দিল নিলয়। সে জলে জিওলিন মিশিয়ে দিল। লোকটা কাজ শেষ করে জানালো সে আর থাকবে না, চলে যাবে। এবার নিলয়কে একাই থাকতে হবে। নিলয় খাবারের পাত্র টেনে গ্রাসে খেতে খেতে বলল, কোনো আলো নেই? না, রাতে এখানে কেউ থাকে না, তাই আলোর ব্যবস্থা নেই। ঠিক আছে, আলোর দরকার নেই, আমার কাছে টর্চ আছে। নিলয়ের কথা শুনে লোকটা থমকে দাঁড়ালো। জানালো, সিজনে এখানে বহুত আদমি আসে, তখন ঝামেলা থাকে না। এখানে 1-2 থাকলে বহুত ঝামেলা। নিলয় বলল, আমি তো তোমায় আটকাচ্ছি না, কাল সকালে চলে এসো, তাহলেই হবে। কাল আমার আরো বন্ধুরা আসবে, আমরা এখানেই থাকবো। লোকটা মুখ ভার করে নিলয়ের দিকে তাকালো, বলল, হুঁশিয়ার থাকবেন, বহুত বুনো জন্তু আছে, একদম দরজা খুলে বাইরে বেরোবেন না। নিলয় বলল, এই যে আমি দরজা বন্ধ করে কম্বলের তলায় ঢুকবো আর আমাকে কেউ পাবে না। লোকটা চলে যেতে যেতে আবার বলল, হুঁশিয়ার থাকবেন, রাতে দরজা খুলবেন না। কতক্ষণ ঘুমিয়েছিল নিলয় জানে না। ঘুম ভাঙতে শুনলো কেউ ঠকঠক করে দরজা ঠুকছে। কে? আমি লালচাঁদ বাবু, ধর্মেশ আমাকে পাঠালো, আপনি একা থাকবেন তাই আমি এসেছি। নিলয় বিছানা ছেড়ে উঠে দরজা খুলল। ধর্মেশকে? এই বাড়ির কেয়ারটেকার বাবু। ও হো, লোকটার নাম জানতে আমি ভুলে গেছি। নিলয় বলে, তোমার আসার কি দরকার ছিল? আমি না এলে আপনি একা থাকবেন, এ বাড়িটা ভালো নয় বাবু। এখানে একা কেউ থাকলেই বড় ঝামেলা হয়। কিসের ঝামেলা? লোকটা মুখ মুছে খসখস করে আধো অন্ধকারে ওকে দেখলো নিলয়, একজন আধবুড়ো মানুষ। লোকটা বলল, চোর ডাকাত নয়, আপনি ঘুমিয়ে যান, আমি জেগে আছি। লোকটা যেন একটু সরে গিয়ে ঘরের এক কোণে বসলো। নিলয় বললে, ওই ঠান্ডার মধ্যে ওইখানে বসবে নাকি, বরং এসে আমার পাশে বিছানায় শুয়ে পড়ো। লোকটা 2 হাত রগড়ালো। হ্যাঁ, বহুত ঠান্ডা। লোকটা এসে পাশের বিছানায় উঠলো। নিলয়ের খুব ঘুম পাচ্ছে, 2 চোখ জড়িয়ে আসছে। তবু নিলয় বলল, গোলমালটা কি বললে না তো? লোকটা একটু ঘুম ঘুম গলায় বলল, কি দরকার বাবু রাতের বেলা বুড়ি বাত শোনার? আরে বুড়ি বাতটাই বলো, শুনবো। লোকটা একটু চুপ করে থাকলো, বলল, 2 বরস আগে এই হোটেলে 2জন টেকার এসেছিল। ওদের দুজনের মধ্যে বহুত ঝগড়া হলো। এখানকার কেয়ারটেকার পড়ে গেল মাঝে। একজন টেকার সেই কেয়ারটেকারের মাথায় সাসপান দিয়ে মারে, সঙ্গে সঙ্গে সে মারা যায়। সে তো বছর 2 আগেকার কথা, তখন তা এখন কি ঝামেলা হয়? নীলার কম্বল থেকে নিজেকে যেন একটু টেনে তোলে, বলে, তবে কি সেই কেয়ারটেকার ভূত হয়ে গোলমাল পাকায়? না বাবু, কেয়ারটেকারের এই হোটেলটা প্রাণ ছিল। টেকার আদমিদের সে কোনোদিন বিপদে ফেলবে না। তবে তার একটা কুকুর ছিল, ঢোল, এই বড় পাহাড়ি কুকুর, গায়ে এত বড় বড় লোম, মিশমিশে কালো। ওর চোখের আলো দেখলে বুঝতে পারবেন জানোয়ারটা কত বড়। অন্ধকারে ভালুক মালুম হবে। ওর গলায় চওড়া লোহার ব্যান্ড লাগানো, যাতে ভালুক নেকড়ে বাগে ধরতে না পারে। নিলয় পায়ে উঠে বসে। পাহাড়ি কুকুর, হিমালয়ান ম্যাস্টিফ। তারপর কুকুরটা 2জন টেকারকে সেই রাতে ছিঁড়ে টুকরো টুকরো করে পাহাড়ে ভেগে যায়। কুকুরটা পাগল হয়ে গেছে বাবু। ও সারাদিন ধরে এই হোটেলের উপর নজর রাখে। এখানে কেউ এলেই ও রাতে হামলা চালায়। সুযোগ পেলে ছিঁড়ে টুকরো টুকরো করে রেখে দিয়ে যায়। লালচাঁদের কথা শেষ হলো না। হঠাৎ মনে হলো কেউ এসে যেন দরজা আঁচড়াচ্ছে। নিলয়ের সারা শরীর শিরশির করে উঠল। দরজায় আঁচড়ের শব্দটা আসতে নয়, বেশ জোরে। শিখলার প্রবল জলের শব্দের ভেতর নখের আঁচড়ের আওয়াজটা বেশ স্পষ্ট। আওয়াজটা ক্রমশ বাড়ছে।
নিলয় বিছানার উপর উঠে বসলো। লোকটা আগেই উঠে বসেছে। বিছানা ছেড়ে নামবেন না, ও বড় খতরনাক চিজ। ও কি আর কোনো টেকারকে মেরেছে? হ্যাঁ বাবু, একজন ওর হামলায় রাতের ঘরের ভেতর দম বন্ধ হয়ে মরেছে, আর একজন শিখুলার জলে ঝাঁপ দিয়ে। ধর্মেশ এসব তো আমায় কিছু বলেনি। লোকটা গায়ের কম্বল সরালো। আপনাকে বহুত হুঁশিয়ারি দিয়েছি বাবু, আপনি শোনেননি। আমি আছি বাবু, কোনো ডর নেই। লালচাঁদ বিছানা ছেড়ে নামলো। নিলয় দেখলো ওর হাতে একটা লম্বা লাঠি। লাঠিটা সে কাঠের মেঝেতে ঠুকলো, দরজার উপর দড়াম দড়াম করে মারলো। ঘেউ 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 করে কুকুরটা ডাকছে, ভাগ ভাগ এসে ভাগ। দরজার ওপারে কুকুরটা যেন দরজা ভেঙে ফেলবে। লালচাঁদ বলল, বাবু আমি একটু বাইরে যাচ্ছি, কুকুরটাকে তাড়িয়ে দিয়ে আসি, নইলে সারা রাত ঘুমাতে দেবে না। সর্বনাশ, দরজা খুলবে? দরজা না খুললেও দরজা ভেঙে ভেতরে ঢুকবে। একটা খাট তুলে আমরা দরজার গায়ে ঠেসে ধরি, তুমি বাইরে গেলেও তোমাকে ছাড়বে না। কোনো ভয় নেই বাবু, ও আমাকে কিচ্ছু করবে না। আপনি এখানে আসুন, আমি বাইরে গেলে আপনি দরজাটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবেন। নিলয় কাঁপতে কাঁপতে উঠে এলো। লালচাঁদ দরজা খুলে ফেললো। প্রবল জলের শব্দ আত্মীর বহে ঢুকে পড়লো ঘরের ভেতর। দরজার ওপারে চাঁদের আলো। নিলয় দেখলো জন্তুরা যেন লাফিয়ে উঠলো। লোকটা ভয়ঙ্কর জোরে চিৎকার করলো, হাতের লাঠিটাও তুললো। নিলয় প্রাণপণে দরজাটা বন্ধ করে দিল। বাইরে ঝটাপটির শব্দ। নিলয় ঠকঠক করে কাঁপছে। হুড়মুড় দূর দূর শব্দ। কুকুরের ঘেউ ঘেউ ডাক আর লোকটার বিকট গলার আওয়াজ অন্ধকারে ভেঙে ভেঙে ছড়িয়ে পড়ছে। এক সময় সবকিছুই থেমে গেল। চারিদিক নিস্তব্ধ, যেন নদীর জলের আওয়াজ নেই আর। নিলয় দরজার সামনে দাঁড়িয়ে আছে বেশ কিছুক্ষণ। ওর সারা গা হিম পাথর। লালচাঁদ আর ফিরল না কেন? ওর কি কিছু হলো? হঠাৎ সে শুনলো দরজার সামনে কারা যেন কথা বলছে। কে একজন চিৎকার করলো, কেউ আছেন? কই হ্যাঁ? কারা দমদম করে নিলয়ের পাশের ঘরে দরজা ঢুকছে। সম্বিত ফিরে নিলয় বলল, কে? আমরা টেকার, সান্দাকাপুর থেকে নামছি। রাস্তা হারিয়ে ফেলে জঙ্গলের দিকে চলে গিয়েছিলাম, একটু দরজা খুলুন, আর দাঁড়াতে পারছি না। নিলয় দরজা খুলল। দুজনে হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়ল। নিলয় বুঝতে পারলো তারই বয়সী দুজন। নিলয় দরজা বন্ধ করে ওর বিছানার উপর উঠে বসলো। একটা ছেলে বলল, থ্যাংক ইউ, আপনি দরজা না খুললে আমাদের সারা রাত বারান্দাতেই পড়ে থাকতে হতো। নিলয় বলল, ধন্যবাদ, আপনাদেরই প্রাপ্য। আমি একা একা কি যে দুঃসহ রাত কাটাচ্ছি, এবার একটু স্বস্তি পাবো। ওরা বিছানার উপর বসলো। ওদের একজন বলল, এই তো রে, দারুণ বিছানা আছে, আরাম করে ঘুমানো যাবে। নিলয় বলল, আপনারা বরং ওদিকের বিছানায় শুয়ে পড়ুন, এখানে আরেকজন আছে। আরেকজন কে আছে? কোথায় গেল সে? নিলয় বলল, সেটাই তো হয়েছে ঝামেলা। পাগলা একটা কুকুর হামলা করেছিল, লোকটা লাঠি দিয়ে কুকুরটাকে তাড়াতে গেছে। একজন বলল, আপনি কি লালচাঁদের কুকুরের কথা বলছেন? ওর কুকুর পাগলা হবে কেন? ও তো লালচাঁদেরই পোষা কুকুর। আমরাই আমার ছুরি দিয়ে কবেই সে মেরে পচে ভূত হয়ে গেছে। একজন বলল, লালচাঁদের ওই বিছানায় শোয়া বের করছি, ওই বিছানায় আমি শোবো। ও যদি শোয়া নিয়ে একটা কথা বলে, এই সসপ্যান দিয়ে ওর মাথায় মারবো। নিলয় দেখলো ছেলেটার হাতে একটা সসপ্যান। আরেকজন বলল, আপনার কোনো চিন্তা নেই, কুকুরটা একবারও এই ঘরে ঢুকুক না, ওর পেট আবার ফাঁসিয়ে দেব। ছেলেটা একটা বড় ছুরি তুলে অন্ধকারে নাচাচ্ছে। নিলয় বিড়বিড় করে বলল, আপনারা লালচাঁদকে চেনেন? ততক্ষণে দরজার ওপারে কেউ যেন এসে দাঁড়িয়েছে। দরজা টোকা পড়লো। বাবু দরজা খুলুন, আমি এসেছি, আপনাদের কোনো ভয় নেই, আমি ওকে জঙ্গলে দাঁড়িয়ে দিয়েছি। নিলয় ঢপ 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 নিজের লাফিয়ে ওঠা হৃৎপিণ্ডের শব্দ শুনতে পাচ্ছে। নদীর জলের শব্দের সঙ্গে একটা ঝিঁঝির ডাক চারপাশ জুড়ে। ঘরের ভেতর অন্ধকার ভয়ঙ্কর গাঢ় হয়ে যাচ্ছে। নিলয়ের আবার শ্বাসকষ্ট হচ্ছে, মাথাটা যেন কেউ মুখের ভেতর ফেলে দাঁতে চেপে ধরেছে। বাবু দরজা খুলুন, শুধু কুকুর নয় বাবু, ওই টেকার দুটো বহুত ঝামেলা করে। লালচাঁদ থাকতে কেউ আপনার ক্ষতি করতে পারবে না বাবু। নিলয় শুনল কেউ যেন ঘরের ভেতর ফিসফিস করলো, আজ লালচাঁদ একা, কুকুরটা নেই, ওকে আবার মারবো, ওর মাথার খুলি ভেঙে দেবো। এই আপনি দরজা খুলে দিন, আমরা ঘরের ভেতর লুকিয়ে আছি। নিলয় উঠল টলতে টলতে, তার দম বন্ধ হয়ে আসছে। সে খুব জোরে শ্বাস টানতে টানতে দরজা খুলে দিল। লালচাঁদ, তোমার কুকুরটা কোথায়? ওকে ডাকো। ও জঙ্গলে চলে গেছে বাবু, ওরা এসেছে, ওরা তোমাকে মারবে। আপনি বাইরে থাকুন বাবু, ওরা আপনার ক্ষতি করতে পারবে না, আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিচ্ছি।
তোমাকে আমি ঘরের ভেতর একা যেতে দেব না। কুকুরটাকে ডাকো, কুকুরটাকে নিয়ে তুমি ঘরে ঢুকো। লালচাঁদ জঙ্গলের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ আওয়াজ তুলল। মুহূর্তে জঙ্গল ভেঙে এক বিশাল কুকুর এসে দাঁড়ালো লালচাঁদের সামনে। লালচাঁদ কুকুরটার মাথায় গলায় হাত বুলিয়ে ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করলো, আর বারান্দার এক কোণে জ্ঞান হারিয়ে পড়ে গেল নিলয়। পরদিন সকালে ধর্মেশ এসে দেখলো নিলয়ের মাথার নিচে বালিশ, গায়ে ডবল কম্বল চাপিয়ে বারান্দায় আরামে ঘুমাচ্ছে। ধন্যবাদ।